এই ট্র্যাকে কি না আছে সত্যি, প্রতিটা পদে পদে অ্যাডভেঞ্চার, আর তার সাথে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কোনো কথা হবে না। যত না আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি তার থেকে 1000 গুণ বেশি সুন্দর এই জায়গা। হর হর মহাদেব। কি দৃশ্য ভাই, কষ্ট করলে সত্যি কেষ্ট পাওয়া যায়। মহাদেব কি আর এমনি এমনি দেখা দেবে? কষ্ট তো করতে হবে। আজ আমরা যাব পঞ্চকেদারের মধ্যে সবথেকে সুন্দর এবং কষ্টকর দ্বিতীয় কেদার শ্রী মদমহেশ্বর যাত্রায়। এই 22 কিলোমিটারের যাত্রায় প্রতিটা পদক্ষেপে আছে চ্যালেঞ্জে ভরা, প্রতিটা বাঁকে লুকিয়ে আছে সৌন্দর্যে ভরা। কখনো নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো শরীরের ক্লান্তি, আবারও কখনো প্রকৃতির এমন সৌন্দর্য যা দেখে শরীরের সব ক্লান্তি দূর করে দেয়। এখনো তো কিছুই না, এখনো তো আরো অনেক লোকেশন দেখানোর বাকি আপনাদের। ওফ, পুরো যেন স্বর্গের সিঁড়ি মনে হচ্ছে। ওফ, সেই জায়গা, সেই কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই যে প্রকৃতির দৃশ্য দেখে পুরো মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। ওই ভোলে বাবা, ত্রিশূলধারী, জটাধারী ভোলে বাবা। এই মদমহেশ্বর ট্রেকে আমাকে শিখিয়েছে শরীরের শক্তি একসময় শেষ হয়ে যায়, কিন্তু মনের শক্তি আর ভক্তি মানুষকে শিখরে পৌঁছে দেয়। চলুন তাহলে আর বেশি না বকে শুরু করি আজকের যাত্রা, শ্রী মদমহেশ্বর যাত্রা। তার আগে যারা আগের পর্বগুলো দেখেননি, আমরা হাওড়া থেকে কিভাবে হরিদ্বার এলাম আর হরিদ্বারের হারকি পৌড়ি ঘাটের গঙ্গা আরতিও দেখিয়েছি, আর হরিদ্বার থেকে রাঁচি পর্যন্ত সুন্দর জার্নিও দেখিয়েছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। পঞ্চকেদারের দ্বিতীয় কেদার শ্রী মদমহেশ্বর। জোর সে বলো হর হর মহাদেব। আজ আমরা শুরু করছি দ্বিতীয় কেদার মদমহেশ্বর যাত্রা। এই মদমহেশ্বর সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী জড়িত রয়েছে। এই মদমহেশ্বর হল দ্বিতীয় কেদারের অংশ। পঞ্চকেদার নিয়ে প্রচলিত প্রধানত মহাভারতের পাণ্ডবদের সাথে যুক্ত। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা গোত্র হত্যা এবং গুরুজন ও ব্রাহ্মণদের হত্যা করে মহাপাপ করেছিলেন। এই পাপ থেকে মুক্তি পেতে তারা ভগবান শিবের খোঁজে বেরিয়ে পড়েন। পাণ্ডবরা প্রথমে কাশীতে যান, কিন্তু ভগবান শিব এই পাণ্ডবদের দর্শন দিতে রাজি ছিলেন না। তাই তিনি ষাঁড়রূপ ধারণ করে গুপ্তকাশীতে গাড়োয়াল অঞ্চলে লুকিয়ে পড়েন। পাণ্ডবরাও শিবকে খুঁজতে খুঁজতে গুপ্তকাশীতে এসে পৌঁছান এবং ভীম ষাঁড়রূপী শিবকে চিনতে পেরে ধরতে যান। ভীম যখন সেই ষাঁড়ের কুঁজ বা পিঠের অংশ ধরে টান দেন, তখন শিব মুহূর্তের মধ্যে মাটির নিচে প্রবেশ করতে থাকে। সেই সঙ্গে ভীম তার গদার আঘাতে সেই ষাঁড়ের অন্তর্ধানের সময় ষাঁড়রূপী শিবের দেহ মোট 5টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে এই 5টি ভিন্ন স্থানে প্রকাশিত হয়। প্রথম কেদার হল কেদারনাথ। এখানে পড়েছিল ষাঁড়ের পিঠ বা পশ্চাৎ অংশ। এটি হলো প্রথম এবং প্রধান কেদার। শিব এখানে ত্রিকোণাকৃতি রূপে বিরাজমান। দ্বিতীয় কেদার হলো মদমহেশ্বর। এখানে পড়েছিল ষাঁড়ের নাভি ও পেটের অংশ। বলা হয় পঞ্চকেদারের মধ্যে সবথেকে সুন্দর ট্রেক এই মদমহেশ্বর। তৃতীয় কেদার হলো তুঙ্গানাথ। এখানে পড়েছিল ষাঁড়ের হাত বা বাহু। এটি হলো পৃথিবীর উচ্চতম শিব মন্দির এবং তৃতীয় কেদার। চতুর্থ কেদার হলো রুদ্রনাথ। এখানে পড়েছিল ষাঁড়ের মুখমণ্ডল। এই স্থানে শিবের মুখাকৃতি বিশিষ্ট রুদ্রশিলা পূজিত হয়। আর এটাই হলো পঞ্চকেদারের মধ্যে সবথেকে কঠিন ট্রেক, এই রুদ্রনাথ। পঞ্চম কেদার হলো কল্পেশ্বর। এখানে পড়েছিল ষাঁড়ের জটা বা মাথার চুল। এটি পঞ্চম কেদার এবং এখানে যাত্রা তুলনামূলকভাবে সহজ। তবে আজ আমরা যাচ্ছি
পঞ্চকেদারের মধ্যে সবথেকে সুন্দর এবং রুদ্রনাথের পর সবথেকে কঠিন দ্বিতীয় কেদার মদমহেশ্বর। আজ হচ্ছে আমাদের ডে 4 আর আজকে আমাদের মদমহেশ্বর যাত্রা শুরু করব। আমাদের এখান থেকে রাঁচি ভিলেজ থেকে সব প্যাক করে নিয়েছি আমরা, যেইগুলো দরকার নেই সেইগুলো আমাদের এই বড় ব্যাগেতে নিয়ে নিয়েছি। আর যেগুলো আমরা নিয়ে যাব এসেনশিয়াল, পাওয়ার ব্যাংক, তারপর ড্রাই ফ্রুটস, তো আরও ছোটোখাটো জিনিসপত্র আছে সেইগুলো ছোটো ব্যাগে নিয়ে নিয়েছি। এই ব্যাগটাই ক্যারি করব আর এই ব্যাগটা হোটেলের এখানে লকার রুমে রেখে যাব। এখন সময় হয়েছে 5:41 সকাল, আর এক্ষুনি আমরা বেরোবো। আমাদের সুরজিৎ এখন রেডি হচ্ছে। এই যে বাইরে এখন অন্ধকার, সামনের সেই পাহাড়, দারুণ লাগছে এখন। রাঁচি ভিলেজে তখন ভোরবেলার আলো ঠিক করেও ফোটেনি, তখনই আমরা বেরিয়ে পড়লাম আমাদের জীবনের প্রথম ট্রেকিংয়ে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এবার হোমস্টেকে আমরা বিদায় জানিয়ে দেবো। হিলটপ হ্যাভেন, দারুণ হোমস্টে। আর এই দিকেই হচ্ছে রাকেশ্বরী মায়ের মন্দির। আমাদের ওই পিকটা দারুণ লাগছে, সেই লাগছে, সেই সকালবেলা। হচ্ছে রাঁচি ভিলেজ। রাঁচি ভিলেজের হোমস্টেগুলো এখানে আছে, চাইলে এই দিকেও থাকতে পারেন, অসুবিধা নেই। সেই লোকেশন, সেই এখনও তো কিছুই না, এখনও তো আরও অনেক লোকেশন দেখানোর বাকি আপনাদের। এই মদমহেশ্বর ট্রেকের অফিসিয়ালি ডিস্টেন্স 16 কিলোমিটার, কিন্তু আনঅফিসিয়ালি যে কতটা এর থেকেও বেশি ছিল সেটা আমরাও জানতাম না। প্রথম 4 কিলোমিটার সমতল উতরাই এই রকম থাকবে। সেই লোকেশন, সেই উফ, আর এদিক দিয়ে হচ্ছে ঝর্ণা বয়ে যাচ্ছে, দারুণ দারুণ ন্যাচারাল সোর্স অফ ওয়াটার, দারুণ দারুণ। ট্রেকিংয়ে যদি ভিড় ভাড় থাকে তাহলে ট্রেকিংয়ের আর মজা কি? মজা তো তখনই আসে যখন আমরা ছাড়া এই পাহাড়ে কেউ থাকে না। এটাই তো হলো আসল অ্যাডভেঞ্চার। আবার একটা ঝর্ণার সোর্স, উফ, দারুণ দারুণ। এইদিকে এইরকম প্রাকৃতিক দৃশ্য, আর হচ্ছে এইদিকে এইরকম প্রাকৃতিক দৃশ্য, উফ। আর আমরা এলাম ওই যে রাঁচি ভিলেজ, ওখান থেকে প্রতিটা বাঁকে বাঁকেই এত সুন্দর দৃশ্য, উফ, মন প্রাণ সব জুড়িয়ে যায়। সেই ওপর থেকে আসছে। এখানে পাশ দিয়ে বয়ে চলেছে মধুগঙ্গা নদী। আমরা এই ট্রেক করেছিলাম অক্টোবর মাসে, ঠিক বর্ষার শেষে। তখন চারিদিকে সবুজে সবুজ, বর্ষার ঠিক পরেই পাহাড়গুলো যেন আরো কালারফুল ও সুন্দর লাগছে। মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই আর উপভোগ করি এই দেবভূমি উত্তরাখণ্ডের সৌন্দর্য। কিন্তু আমাদের দাঁড়ালে চলবে না, এই তো সবে শুরু, এখনো তো অনেক কিছু দেখানোর বাকি। এই পাশে এত সুন্দর দৃশ্য, উফ, দারুণ, উফ, সেই দৃশ্য, সেই সেই। সকালবেলায় স্নো ক্যাপ মাউন্টেনের দর্শন, উফ, দারুণ। এতক্ষণ যেই স্নো ক্যাপ মাউন্টেনকে দেখছিলাম, একটু আলো পড়তেই তার আসল রূপ দেখতে পেলাম। এটি হলো উত্তরাখণ্ডের পপুলার পিকগুলোর মধ্যে একটা, চৌখাম্বা পিক। কোনটা ছেড়ে কোনটা তুলবো, এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে চারিদিকে, ন্যাচারাল সোর্স ওয়াটার। আর তার সাথেই ঠিক এই রকমের লোকেশন। মাঝে মাঝে রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রতিটা স্টেপ আমাদের খুব দেখে দেখে ফেলতে হচ্ছিল।
একটু 19-20 হলেই সোজা পাহাড়ের খাদে। মদময়েশ্বর ট্রেকিং এর প্রথম 4 থেকে 5 কিলোমিটার তুলনামূলকভাবে একটু সহজ আর একটু ঢালুও রাস্তা। তো আমাদের সুরজিৎ, কেমন লাগছে আমাদের মদময়েশ্বর যাত্রা শুরু করে? দারুণ দারুণ, স্বপ্নের মতো মনে হচ্ছে, হ্যাঁ কিন্তু এটাই বাস্তব। একদম একদম বাস্তবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। হ্যাঁ, পঞ্চকেদারের দ্বিতীয় কেদার শ্রী মদময়েশ্বর। জোর সে বলো হর হর মহাদেব। রাস্তা এইরকম ধস নেমে আছে, মাঝে সাঝে ভয় পাওয়ার কিছু নেই, এর মধ্যে দিয়ে যেতে হবে। ট্র্যাক করা মানে হলো এটাই, পাশেই ল্যান্ডস্লাইড হয়েছে আর আমরা এর মধ্যে দিয়েই যাচ্ছি, এর উপর দিয়ে যাচ্ছি। নিচের রাস্তা নেই, নিচের রাস্তা বন্ধ, তাই উপর দিয়ে নতুন রাস্তা তৈরি হয়েছে। এই যে আমরা যাচ্ছি। এই যে রাস্তা মদময়েশ্বর যাত্রার পহেলা মার্গ, একদম পুরো নিচে নেমে যেতে হচ্ছে। আর এই যে আমরা যাচ্ছি, এদিক দিয়ে নেমে গেছে, এদিক দিয়ে জিগজ্যাগ হয়ে গেছে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে গেছে, নিচে নামতে হচ্ছে। আমরা নেমেই যাচ্ছি, নেমেই যাচ্ছি। ওদিকে আরও একটা দল নামছে, এখন অনেকটা। এই পথে ঘোড়াও চলছে, চাইলে ঘোড়াও ভাড়া করে আসতে পারেন। এখানে শশা ফশা নিয়ে বসে, কিন্তু এখন এই মুহূর্তে বসেনি, সকালবেলা হয়তো আসার সময় বসতে পারে বা একটু পরে। আশেপাশে কোনো আওয়াজ নেই, শুধু প্রকৃতির আওয়াজ। ওফ, কান চোখ দুটোই শান্তি, সেই লাগছে সেই। আমরা এখন নিয়েছি হচ্ছে শর্টকাট, অনেক সাবধানে আমাদের নামতে হবে, অনেক সাবধানে নামতে হবে। চোখ নিচের দিকে আর পায়ের প্রতিটা স্টেপ একদম পুরো ঠিকঠাক রাখতে হবে। শর্টকাট নেওয়া মানেই অ্যালার্ট থাকতে হবে সব সময়। আস্তে আস্তে, এক্ষুনি পড়ে যাচ্ছিল, এই জন্য আলো ওই দিক দিয়ে ঘুরে আসতে হতো, ঘুরে আসতে হতো। আমার নিয়েছি শর্টকাট এই দিক দিয়ে, এদিক দিয়ে নিয়ে এদিকে। সেই তারকেশ্বর গেছিলাম 2024-এ, তখন এই টি শার্টটা কাস্টমাইজ করেছিল, সেই টি শার্টটাই আজকে নিয়ে এসেছি। 2025-এও গেছি, কিন্তু এই টি শার্টটা পরে যায়নি, এটা রেখে দিয়েছিলাম তুলে। ওহ, চারিদিকে শুধু ওয়াটার সোর্স, দারুণ দারুণ। সত্যি বলতে এর থেকে ভালো ওয়াটার সোর্স এই পৃথিবীতে আর কোথাও আছে কি আমার জানা নেই। ওহ ভাই সাহাব, কি দৃশ্য!
এবার রাস্তা দেখে যা মনে হচ্ছে, এবার নিচে নেমেছি, এবার চড়াই আসছে। এই ওয়াটারফলসের জল গিয়ে পড়ছে আমার ডান দিকেই মধুগঙ্গা নদীতে। এই যে চড়াই, এবার এইখান থেকে এইদিকে, আর এই সাইডে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। উফ, মন প্রাণ সব জুড়িয়ে গেল। এই যে পাশ দিয়ে বয়ে চলেছে সেই মধুগঙ্গা নদী। উফ, অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা, কোনো কথা হবে না। আর এই হচ্ছে আমাদের ট্রেকিংয়ের রাস্তা। আমরা চলেছি, কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদের। যা প্রাকৃতিক দৃশ্য এই মধুমহেশ্বর ট্র্যাকে, অসাধারণ। এখান থেকে গন্ডার আর 1700 কিলোমিটার, আর মধুমহেশ্বর মুছে দিয়েছে, এটা কিন্তু করা উচিত হয়নি একদমই। আমরা বুঝতে পারছি না এখন কত কিলোমিটার এসছি। ছিলাম হচ্ছে 6টা বাজতে 5:10, এখন বাজে হচ্ছে 7:45। টাইমটা এটুকু বলতে পারি, মোটামুটি 1.5 ঘন্টার বেশি আমরা হাঁটছি। দেখা যাক কতক্ষণে আমরা গন্ডার পৌঁছাই। আর 1700 কিলোমিটার। কোথাও চড়াই আবার কোথাও উতরাই, এটাই তো এই মধুমহেশ্বর ট্রেকের মজা। এখনও মোটামুটি ধরে নিতে হবে ওই 18 থেকে 20 কিলোমিটার মতো বাকি আছে। এই হচ্ছে এখানে চড়াই। উফ, আস্তে আস্তে উঠতে হবে আর লাঠি নিয়ে উঠতে হবে, দম বেরিয়ে যাচ্ছে। উফ, কষ্ট না করলে যে কেষ্ট পাওয়া যাবে না। ওই ভোলে বাবা पार करेगा, ত্রিশূলধারী, पार करेगा, জটাধারী, ভোলে বাবা, पार करेगा, ওই জটাধারী, पार करेगा, ত্রিশূলধারী। पार करेगा। গন্ডার আর 1200 কিলোমিটার। উফ, যত এগিয়ে যাচ্ছি তত যেন এই প্রাকৃতিক সৌন্দর্য বেশি করে দেখতে পাচ্ছি। প্রতিটা মোড়েই যেন খুলে যাচ্ছে এক নতুন দৃশ্য। সেই লোকেশন, সেই সেই উফ, মহাদেব যেখানে থাকে সেখানে সৌন্দর্যের সাথে অন্য কিছু সৌন্দর্য তুলনা করা যায় না। পুরো অ্যাডভেঞ্চারাস রাস্তা, দারুণ দারুণ। হর হর মহাদেব। আমাদের যখন অফিসের ছুটি হয় তখন মেট্রো করে আমি, সুরজিৎ, আরও 2-3 জন থাকে, পুরো মেট্রো একদম হাওড়া মেট্রো যারা গেছে তারা জানে, হাওড়া মেট্রো একদম পুরো 3 তলা। আমরা পুরো 3 তলা পুরো একদম ছুটে ছুটে উঠি, তারা সিঁড়ি ভেঙে তাড়াহুড়োর মধ্যে। আর সবাই বাকি যারা সব এসকেলেটার লিফটে করে ওঠে, সেইটাই আজকে কাজে লাগছে। আমরা উঠি বাড়ি যাওয়ার তাড়া থাকে ট্রেন ধরার জন্য, কিন্তু আজকে সিঁড়ি ভেঙে ওঠার ফল কিছুটা একটা কাজে হ্যাঁ, সিঁড়ি ভেঙে ওঠার ফল এটা কাজে আসছে। এটা এখানে পুরো কেফ মতো করা আছে, বৃষ্টি পড়লে এইখানে থাকতে পারবে। ও এখানে হয়তো কোনো দোকান টোকান হয়তো করে, হয়তো গ্যাস ট্যাস সব রাখা আছে, কিন্তু এখানে বেশ ভালো জায়গা, ভালো ছাউনি পাথরের। বুঝতে পারছি না জঙ্গলের মধ্যে লাল চন্দন, এখানে পুষ্পা স্মাগলিং হচ্ছে নাকি বুঝতে পারছি না। কি জায়গা ভাই, এখানে আসতেই হবে। যত না আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি তার থেকে 1000 গুণ বেশি সুন্দর এই জায়গা নিজের চোখে দেখলে। চড়াই ওতরাই মিলিয়ে এই সফর, উফ, দারুণ দারুণ। এদিকে রোদরা পড়ছে, সেই লাগছে, কিন্তু রোদ উঠলে কি হবে, এবার আমাদের গরমে। এখন এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, উফ, পুরো যেন স্বর্গের সিঁড়ি মনে হচ্ছে। দারুণ দারুণ জায়গা। মধুমহেশ্বর
আর 10.55 কিলোমিটার, এখন অনেক বাকি। অফিসিয়ালি 10, কিন্তু আনঅফিসিয়ালি প্রায় 15 থেকে 17 কিলোমিটার আমার মতে। এইখানটা সেই চড়াই, সেই চড়াই, উফ, দম বেরিয়ে যাচ্ছে, বাপরে বাপ। ঠিক এই চড়াই দিয়ে আমরা এখনো যাচ্ছি, আমাদের দম বেরিয়ে যাচ্ছে। সুরজিৎ, কেমন লাগছে? অসম্ভব সুন্দর। এখন এই চড়াই থেকে আমরা উঠে যাচ্ছি মহাদেবের দর্শনের জন্য। আর আমার ইয়ারফোনে দেখতে পাচ্ছ, ইয়ারফোনটা কানে লাগানো আছে, ইয়ারফোনের মধ্যে এখন চলছে যে হে ভগবান হ্যাঁ কাহাঁ রে তু। সেই ভগবানকে খোঁজার উদ্দেশ্যেই আমরা এখন চলছি। একটু কষ্ট হচ্ছে কিন্তু পারবো আমরা, চলো। নিশ্চয়ই নিশ্চয়ই। গন্ডার চলে এসেছি, 0 কিলোমিটার, মদমহেশ্বর আর 10.25 কিলোমিটার। গন্ডারেও অনেক হোমস্টে আছে, আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন একদিন। সময় ঘড়ি বলছে 8:25, আমরা এই মুহূর্তে আছি গন্ডার। গন্ডারে এখানে একটা জায়গায় আলুর পরোটা 50 টাকা করে এক পিস আমরা খাচ্ছি। সুরজিৎ, কেমন? ভালোই, রুটি মতো। ঠিক আছে, এখানে যা পাচ্ছি তাই অনেক। সময় হয়েছে 9:05, আর এখন আমরা গন্ডার থেকে বেরিয়ে যাব আবার ট্র্যাকে। রাস্তা ভাই, রাস্তা, এই হচ্ছে রাস্তা। আমরা এলাম এই রাস্তা দিয়ে। ওহ ওহ, কি জায়গা, কি জায়গা। ওদিক দিয়ে বয়ে চলেছে মধুগঙ্গা নদী, আর এদিকে ব্রিজ আছে, ওই যে নদী। ওহ, আমরা এই ওপর দিয়ে না উঠছিলাম, উঠতে উঠতে এই দিকে ওই দিক দিয়ে নেমে এবার এই দিক দিয়ে হাঁটছি। ওহ, অ্যাডভেঞ্চারাস। আর এই দিকে বয়ে যাচ্ছে মধুগঙ্গা নদী। ওহ, কি দৃশ্য, কি দৃশ্য, অসাধারণ। এই হচ্ছে রাস্তা, খুব সাবধানে যেতে হবে, খুব সাবধানে। আর এই হচ্ছে মধুগঙ্গা নদী। ওহ, কোথায় এলাম ভাই, কোথায় এলাম। ওহ, কোথায় এলাম, স্বর্গ, স্বর্গ। এই ট্র্যাকে কি না আছে সত্যি, প্রতিটা পদে পদে অ্যাডভেঞ্চার, আর তার সাথে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কোনো কথা হবে না। আমাদের এত পাশ দিয়ে বয়ে চলেছে মধুগঙ্গা নদী। মধুগঙ্গা নদীর স্রোত শুধু চোখে নয়, মনেও ছুঁয়ে যায়। ট্রেকের ক্লান্তি দূর করে দেয় এই ঠান্ডা জল আর স্নিগ্ধ শব্দ। নদীর পাশে বসে মনে হয় এই জায়গাটা প্রকৃতির এক গোপন আশ্রয়, যেখানে সময় থেমে যায়। ও সেই জায়গা, সেই সেই জিও, প্রাকৃতিক দৃশ্য এখানেই পাওয়া যায়, মহাদেবের কাছেই। ও সেই 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 দৃশ্য, সেই দৃশ্য। এখানে বেশিক্ষণ দাঁড়ালে হবে না, আমাদের এগিয়ে যেতে হবে, কারণ মদমহেশ্বর একটা মন্দির বাকি। এখনও মদমহেশ্বর এখান থেকে প্রায় 8 কিলোমিটার তো হবেই কম করে। যা সুন্দর জায়গা, জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না সত্যি। এই ট্র্যাকে কি না কি দেখলাম, তাও এখনও এই ট্র্যাকের এখনও হাফই যেতে পারিনি। হর হর মহাদেব। যাবো এই যে চড়াইয়ের রাস্তা, আবার
চড়াইয়ে। মধুগঙ্গা নদী পার করার পর থেকেই আসল চ্যালেঞ্জটা শুরু হলো এবার। নদীটা পার হওয়া ছিল এক রোমাঞ্চকর যাত্রা, কিন্তু তার পরের পথটা ছিল আরো কঠিন। আমরা একটার পর একটা চড়াই পার করছিলাম। হর হর মহাদেব। এখানে এত চড়াই, মানে প্রচুর চড়াই। এখানে লাঠি না থাকলে প্রচুর ভুগতে হবে। যেমন আমি আর সুরজিৎ ভুগছি লাঠি। হ্যাঁ, লাঠি তো লাগবে। এখানে দেখছি আশেপাশে যদি লাঠি ফাঠি জোগাড় করা যায়। লাঠি, টুপি, চশমা এইগুলো তো মাস্ট রিকমেন্ডেশন রইল, এইগুলো ট্র্যাকে অবশ্যই লাগবে। কিন্তু আমরা যখন ট্র্যাক শুরু করেছিলাম রাঁচি থেকে, তখন অনেক সকালবেলা, তখন দোকান টোকান খোলেনি, আর গন্ডারে এসেও আমরা কোথাও লাঠি পাইনি। সেই যন্ত্রণা এখনও ভুগতে হচ্ছে আমাদের। আমি না হয় ট্রাইপডটা আছে, ট্রাইপডের সাহায্যে আস্তে আস্তে উঠে যাচ্ছি, কিন্তু এটাতেও বেশি ভার দিলে বেঁকে যাবে। কিন্তু এটা তো বেশি চাপ দেওয়া যাচ্ছে না, দুজনেরই লাঠি লাগবে। একটা আপাতত লাঠির জোগাড় করেছি। এসব জোগাড় করে এই যে এই খড়ের মতো আছে, এগুলো দিয়ে বাঁধছি। আর লাঠি এই যে এই গাছের ডাল একটা ভাঙলাম। ছোট ডাল, বেশি না, বড় না। আমরা প্রকৃতিকে ধ্বংস করতে আসিনি। দেখতে দেখতে চলে এসেছি আপার বানতলিতে। এখানেও হোমস্টের ব্যবস্থা পেয়ে যাবেন সবাই। বানতলি থেকে এখনো আমাদের মদমহেশ্বর মন্দির পর্যন্ত প্রায় 9 কিলোমিটার। কিন্তু এই 9 কিলোমিটার ছিল আমার জীবনের সব থেকে কঠিন পথ। সামনে হচ্ছে এত চড়াই, দম বেরিয়ে যাচ্ছে। কি দৃশ্য ভাই, কষ্ট করলে সত্যি কেষ্ট পাওয়া যায়। কখনো মনে হচ্ছিল আর পারবো না, আবার ঠিক তখনই পাহাড়ের ঢালে দেখা মিলছিল মনোমুগ্ধকর দৃশ্যের। সবুজ উপত্যকা, মেঘে ঢাকা চূড়া আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া যেন নতুন শক্তি দিচ্ছিল আমাদের। এই চড়াইগুলোই মদমহেশ্বর ট্রেককে আরো স্মরণীয় করে তোলে। যতটা কষ্ট ততটাই সৌন্দর্য। প্রতিটা পদক্ষেপের সঙ্গে ছিল একটা রোমাঞ্চকর, একটা অ্যাডভেঞ্চার যাত্রা, নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার এক অনুভূতি। দেখে মনে হচ্ছে 8 কিলোমিটার মুছে দিয়েছে, তবুও বোঝা যাচ্ছে আবজা। সময় সকাল 10:30। সুরজিৎ উঠছে খুব কষ্ট করে, তোর দম বেরিয়ে যাচ্ছে। আমারও দম বেরিয়ে যাচ্ছে পুরো। মহাদেবের কাছে যেতে হলে কষ্ট তো করতেই হবে। আমাদের যা অবস্থা এখন মনে হচ্ছে যেন খচ্চরের উপরই বসে পড়ি। এখন সময় ঘড়ি বলছে 11:05। এখন আমরা এখানে আছি। এখনও গুগল ম্যাপে দেখলাম এখানে টাওয়ার আছে 2টো। এখনও এখান থেকে দেখাচ্ছে 5.4 কিলোমিটার, মানে এখনও ওই 1 ঘন্টা 43 মিনিট দেখাচ্ছে। দেখি ঘড়িতে 11:05 হলেও আমাদের বেজে গেছে 12টা। কিছু করার নেই, যেতে তো হবেই। আর খুব বেশি হলে 2 থেকে 2.5 ঘন্টা আমাদের মতে। দেখি এবার আমরা চলে এলাম আপার বানতলিতে। এখানেও রয়েছে হোমস্টে, টুকটাক খাবার দাবারও এখানে দোকান পেয়ে যাবেন। আপার বানতলি থেকে এখনো মদমহেশ্বর মন্দির পর্যন্ত প্রায় 7 কিলোমিটারের বেশি। ওফ, সেই জায়গা, সেই কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই যে প্রকৃতির দৃশ্য দেখে পুরো মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। কিন্তু আমাদের পা দুটোর অবস্থা 12টা বেজে গেছে, আমরা বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। কেষ্ট পেতে গেলে কষ্ট তো করতেই হবে। দারুণ দারুণ, এই হচ্ছে এই দিককার দৃশ্য। ওহ, দারুণ দারুণ।
আর এই হচ্ছে আমাদের ট্রেকিং পথ, পুরো চড়াই। আপার বানতলি পেরোনোর পর থেকেই মদমহেশ্বরের পথটা যেন আরও এক নতুন রূপ নিল। যত উপরে উঠছিলাম বাতাস তত ঠান্ডা হচ্ছিল, শরীরের ক্লান্তি তখনও বেশ জমে গেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কিন্তু চারপাশের সৌন্দর্য শত কষ্টের মধ্যেও যেন এক নতুন শক্তি দিচ্ছিল আমাদের। আর দূর থেকে দেখা যায় ওই স্নো ক্যাপ মাউন্টেন্স। मुस्कुरा कर आगे बढ़िए, मुश्किल भी आप पर फिदा हो जाएंगे। আরে বাস, এইসব শুনলে আবার এনার্জি ফিরে পাওয়া যাবে। सफ़र शुरू किया है तो मंजिल तक जाना है, पीछे अब ना देखेंगे, सफ़र बहुत सुहाना है। তখনও মদমহেশ্বর প্রায় 6.5 কিলোমিটার। রাস্তা ছিল কখনো সরু, কখনো খাড়া চড়াই। আমরা নিজেও জানতাম না মন্দির পর্যন্ত যেতে আমরা পারবো কি, তখনও জানতাম না। কিন্তু প্রতিটা বাঁকের পর একটা নতুন অনুভূতি অপেক্ষা করছিল। আমাদের সুরজিতের অবস্থা খুবই খারাপ, পুরো একদম অবস্থা শোচনীয়, আর কথা বলার মতো জোর নেই। এখন ঘড়িতে বাজে 11:35 মতো। এখনও এখান থেকে কম করে হলো 6 কিলোমিটার, মানে 2টো তো বাজবে আশা করছি, 2টো 3টে, জানি না কতক্ষণ লাগবে। আমরা এখন চলে এসেছি নানুতে। এখান থেকে মদমহেশ্বর এখনও 5.5 কিলোমিটার। নানুতে এখানে অনেকক্ষণ বাদে জলের সোর্স পেয়েছি, বোতলে জল ভরে নিতে হবে। এখানে চাইলে হোমস্টে আছে, হোমস্টেতে থাকতে পারেন। বাড়ি থেকে এনেছিলাম ওআরএস, এটা প্রচুর কাজে লেগেছে। এই জলই এখন মিশিয়ে খাওয়া হবে। मैं वो हूँ जो नहीं है, जो नहीं है वो मैं हूँ। मैं तो बैरागी हूँ, न सम्मान का मोह न अपमान का भय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। এখনও অনেক চড়াই, ওইদিকে ওপরে উঠতে হবে এই সাইড দিয়ে গিয়ে। ওহ, শ্রী মদমহেশ্বর এখনও 4.5 কিলোমিটার। নানু ক্রস করার পর থেকেই কষ্ট যেন হঠাৎ করে আরো বেড়ে গেল। রাস্তা হয়ে উঠল খাড়া, সরু আর পাথরে ভরা। পা যেন আর চলছিল না। একদিকে গভীর খাদ আর অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়। কিন্তু যত কঠিন হচ্ছিল এই ট্রেকটা, ঠিক ততটাই প্রকৃতির সৌন্দর্য আমাদের মুগ্ধ করছিল বারবার। पर्यावरण का रखे ध्यान, तभी बनेगा देश महान, फिर लगेगी धरती की बचाओ। এই রকম রাস্তা যদি পুরোটা হতো কতই না ভালো হতো, কিন্তু এইটুকু রাস্তা নয়। ওই দিকে গিয়ে আবার চড়াই আছে ওপরে। মহাদেব কি আর এমনি এমনি দেখা দেবে? কষ্ট তো করতে হবে। চড়াই সাংঘাতিক চড়াই। আর পা চলছে না। আমরা বেরিয়েছিলাম 6টায়, আর এখন বাজে 1টা বাজতে চললো। প্রায় 7 ঘন্টা আমরা হেঁটে। রোজিত এবার মুখটা দেখাও। এখনও এখান থেকে প্রায় 3 কিলোমিটার হবে। ঘুরে ঘুরে আমরা এইখানে উঠলাম, আর ওই যে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। আমরা এবার নিয়েছি হচ্ছে শর্টকাট। এই দিক দিয়ে উঠতে হবে, খুব সাবধানে উঠতে হবে। এই যে শর্টকাট রাস্তায় আমরা এবার উঠলাম মেন রাস্তায়, শর্টকাট থেকে মেন রাস্তায়। শরীর ক্লান্ত, কিন্তু মন ভরছিল এই প্রাকৃতিক সৌন্দর্যকে দেখে। কারণ প্রতিটা কষ্টের সঙ্গে জড়িয়ে ছিল প্রকৃতির অসাধারণ রূপ আর শান্তির অনুভূতি। এই পথটা বুঝিয়ে দেয় মদমহেশ্বরের মতো জায়গায় পৌঁছাতে হলে শুধু পা নয়, মনকেও শক্ত করতে হয়।
এখনো 3.5 কিলোমিটার। এখন আমরা পৌঁছালাম কুণ্ডচট্টি। মাঝে মাঝে এরকম এত চড়াই দেখে আমাদের নিজেদেরই কান্না পেয়ে যাচ্ছে। উফ, বাপরে। শরীর ঠিক আছে তো? কথা বলতে পারছে না ছেলেটা। এখন ঘড়িতে বাজে 2:45। এখনও মদমহেশ্বর থেকে মোটামুটি ওই 1.5-2 কিলোমিটার মতো বাকি আছে। আশা করছি 4টের মধ্যে পৌঁছে যাব। দেখা যাক। গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, গলা শুকিয়ে গেছে, পুরো অবস্থা খারাপ। কুণ্ডচট্টি পার করার পর মনে হচ্ছিল শরীর আর আমাদের সাথ দিচ্ছে না। পায়ের ব্যথা যেন হাড়ের ভেতর পর্যন্ত ঢুকে গেছে। ঠিক এই রকমই আমাদের মনে হচ্ছিল। প্রতিটা পদক্ষেপ যেন ছিল ভক্তি আর জেদে ভরা। আর একটু এই তো চলেই এসছি বলেই নিজেদের টেনে নিচ্ছিলাম। আর মহাদেবের নাম জাপতে জাপতে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমরা এখানে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি প্রায়। কিন্তু তার আগে এই পুরো দৃশ্য, উফ, পুরো চারিদিকে যেন মনে হচ্ছে ভুতুড়ে জঙ্গল যেমন হয় সেই রকম। প্রায় 2 থেকে 3 কিলোমিটার পর আমরা জলের সোর্স দেখতে পেলাম। ক্লান্ত শরীরে তখন এর থেকে বেশি চাওয়ার কিছু ছিল না। এবার আমরা হঠাৎ দেখতে পেলাম মদমহেশ্বর আর মাত্র কিলোমিটার থেকে মিটারে পরিণত হয়েছে। আর মাত্র 550 মিটার। মনে হয় আমরা চলে এসেছি, বুঝতে পারছি না। এখানে সব হোমস্টে, টেন্ট সব লাগানো আছে। ওই দেখা যায় বাবার চূড়া, ওই যে মদমহেশ্বর, ওই দেখা যায় বাবার চূড়া। দারুণ দারুণ, জয় ভোলে। এখানে অনেক টেন্ট ফেন্ট আছে, চাইলে টেন্টে থাকতে পারেন। কেমন কি বাজেট দেখি। শেষ চড়াইটা পেরিয়ে যখন মদমহেশ্বর মন্দিরের চূড়াটা চোখে পড়ল, তখন যেন সব কষ্ট, সব ক্লান্তি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। শরীর তখনও ভারী, পায়ে তখনও ব্যথা, কিন্তু মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা। এখন আমরা মন্দিরের প্রাঙ্গণে। অনেক কষ্টে, অনেক সংগ্রামের পর অবশেষে পৌঁছে গেছি মহাদেবের দ্বারে। চারপাশে শুধু মেঘ, ঠান্ডা হাওয়া আর এই মদমহেশ্বর মন্দির। মনে হচ্ছিল পুরো পাহাড়টাই যেন মহাদেবের উপস্থিতিতে জীবন্ত। চোখের কোণে তখন হালকা জল, কিন্তু সেটা ছিল আনন্দের আর তৃপ্তির। মনের ভেতরে তখন একটাই অনুভূতি, এত পথ পেরিয়ে, এত কষ্ট সহ্য করে অবশেষে মহাদেবের দ্বারে। এদিকে হচ্ছে মন্দির আর এদিকে হচ্ছে শনিদেবের মন্দির। শ্রী শনিদেব। এখানে আমরা রুম নিয়েছি সিয়ারিংয়ে, 400 টাকা করে। এইদিকে একজন শোবে, এইদিকে 6 জন, আর এই পাশে 1 জন। এখানে যদি পার্সোনাল রুম নেন তাহলে রেকমেন্ড করব আগে থেকে বুক করে আসুন, কারণ এখানে হোমস্টে একদমই লিমিটেড। আমাদের চলে এলো চা, গরমা গরম চা। সন্ধ্যা নামতেই পুরো মদমহেশ্বর ধামে যেন এক অন্য রূপ নিল। এই শান্ত পরিবেশে শুরু হলো মদমহেশ্বর মহাদেবের সন্ধ্যা আরতি।
ঘণ্টার ধ্বনি, শঙ্খের আওয়াজ আর মন্ত্র উচ্চারণে পুরো মন্দির চত্বর ভরে উঠল। ঠান্ডা হাওয়ার সঙ্গে ভেসে আসছিল ধূপ আর ফুলের গন্ধ। মনে হচ্ছিল যেন স্বয়ং মহাদেব এখানেই উপস্থিত আছেন। এই মদমহেশ্বর ট্রেক করে আমরা পেয়েছি অনেক কিছু, কষ্ট, সৌন্দর্য, বিশ্বাস আর নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার সাহস। মদমহেশ্বর ট্রেক আমাদের শিখিয়েছে শরীরের শক্তি একসময় শেষ হয়ে যায়, কিন্তু মনের শক্তি আর ভক্তি মানুষকে শিখরে পৌঁছে দেয়। এর পরের পর্বে থাকবে বুড়া মদমহেশ্বর ট্রেক, যেখান থেকে পুরো হিমালয়ের রেঞ্জ দেখা যায়। আরও সুন্দর জার্নি অপেক্ষা করছে আপনাদের জন্য। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।